তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে তুমি আমার পরিচিত। আমার বাড়িতে আমার সাথে বিশেষ কেউ কথা বলে না। তোমাকে জিজ্ঞেস করলে বলবে তুমি তুমি গ্রাম দেখতে এসেছো। আর কোনোদিনও তোমার থেকে যদি আমি অন্য কোনো কথা শুনেছি, তাহলে সেই দিন থেকে তোমার বাড়ি হবে এটা। না না, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আমি তোমার শর্তে রাজি। আর যদি পালাতে যাও তাহলেও কিন্তু বিপদ। একবার বন্দুকের গুলি থেকে বেঁচেছো, পরের বার নাও বাঁচতে পারো। জানি পালাবো না, কিন্তু দোহাই তোমার, আমাকে এই অচেনা অজানা লোকগুলোর হাতে ছেড়ে চলে যেও না। আমি তো কোনো অন্যায় করিনি বলো, আমি শুধু শুধু কেন শাস্তি পাবো? আমি তোমাকে শাস্তি দেওয়ার কেউ নই। আমাকে ঠিক যেটুকু বলা হয়েছে আমি সেটুকু করছি। ওরা যেটুকু বলছে সেটুকু করছো, আর আমি এতগুলো কথা বলছি সেগুলো একটুও শুনছো না। প্রয়োজন নেই, তোমার কথা শোনা আমার প্রয়োজন নেই। আর যে জিনিস আমার প্রয়োজন নেই সেই জিনিস নিয়ে আমি মাথা ঘামাই না। তাহলে আমরা এখন বাড়ির দিকে যাই ছোটদা? খুব ভালো হয়েছে, ছোটদার বাড়িতে গেলে তোমার খুব ভালো লাগবে। ওকে বলো না আমাকে ছেড়ে দিতে, আমি আমার বাড়ি যাব। এখন অত কিছু বলো না, ছোটদার মাথাটা ঠান্ডা হোক, কটা দিন যাক, তারপর না বুঝে সুঝিয়ে বলো। বুঝতেই তো পারছো তোমাকে নিয়ে নানান জায়গায় ঘুরতে হচ্ছে, আর তার মধ্যে যার কাছে তোমাকে রাখবে সেই তো নেই। তার মধ্যে আরো মাথা গরম হয়েছে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে বলে। তাই এখন অত কিছু বলো না। এই বাচ্চু, আমি এখানে বসে থাকবো নাকি? সারা রাত গাড়ি চালিয়েছি। চলো দেখি। শোনো, দরকার পড়লে আমি তোমার বাড়ির সমস্ত কাজ করে দেবো, কিন্তু আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো না প্লিজ। আমি বেঁচে থাকতে কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আত্মহত্যা করতে আমি ভয় পাই না। আমার অসম্মানের থেকে আমার কাছে আত্মহত্যা অনেক বেশি সম্মানের। নাটক শেষ হলো? এগুলো নাটক নয়। কিরে বাচ্চু, হ্যাঁ বলো। দাঁড়িয়ে থাকবি নাকি? না না, আমরা তো এক্ষুনি উঠবো। চলো দিদি। পাপা এখন এসব কথা থাক না। দেখো এগুলো কোনোটাই তো আমরা জানি না, এগুলো তো সবই আমাদের মন গড়া কথা, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন অনিন্দ্য, যে যদি দিঠিকে পাচার করে দিয়েও থাকে, দেশের অন্য কোনো প্রান্তে হোক বা বিদেশে হোক, সেখান থেকেও কিন্তু রেস্কিউ করে আনা যায়। আমার তো ওই একটাই ভরসা, আমার কমিশনার বন্ধু বিকাশ। ওকে তো আমি চিনি, সাংঘাতিক লড়াকু ছেলে। ও কিন্তু হাল ছাড়বে না, আমি থাকি আর নাই থাকি। হ্যাঁ, এমনিতেও সমান গুরুত্ব দিয়ে সব কেসই দেখে, কিন্তু এই কেসটা ওর কাছে পার্সোনাল ইন্টারেস্টের কেস হয়ে গেছে। আমাকে কথা দিয়েছে তো, এটা ওর কাছে একটা ম্যাটার অফ প্রেস্টিজ হয়ে গেছে। এক একটা করে দিন চলে যায় আর আমি ভাবি কতদিন মেয়েটা আমাকে মা বলে ডাকে না। জানেন তো, আমি না বোকার মতন ওর ফোনে ফোন করি রোজ। খালি মনে হয় যে একবার যদি ফোনটা বেজে ওঠে, একবার যদি দিঠির গলা শুনতে পাই, একবার। কিন্তু সব সময় ফোনটা বন্ধ। আবার এক রাশ অন্ধকার নেমে আসে আমার জীবনে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি আজ বোধহয় একটা ভালো খবর পাবো, কিন্তু সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, আবার রাত, আরো একটা দিন চলে যায়, কোনো খবর আসে না। এইবার
এভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে আপনি বলুন? আমার না খুব খারাপ লাগছে শ্রীময়ী, যে ঠিক এই সময় আমাকে চলে যেতে হচ্ছে, কিন্তু আমার তো উপায় নেই। এরপর যদি আমি যাই ডিঙ্কাকে নিয়ে, তাহলে তো কোনো লাভই হবে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি বিলেতে থাকতে থাকতেই একটা ফোন কল পাবো দিঠির। দিঠি বলবে যে রোহিত আঙ্কেল, কিচ্ছু চিন্তা করো না, আমি ফিরে এসেছি, দাদাভাই কেমন আছে। ফিরে আসুক মেয়েটা, যাই ঘটে যাক, যত সর্বনাশী হোক সামলে নেওয়া যাবে, মেয়েটা শুধু ফিরে আসুক। বললাম তো, একবার ফিরে এলে ওর কোনো কথা আমি শুনবো না, আমি একদম ওর বিয়ে দিয়ে দেবো। আন্টি, আগে দিঠি ফিরে আসুক। হঠাৎ তুমি বিয়ের কথা কেন বলছো বলো তো? জানি না কেন বললাম, হঠাৎ মনে হলো তাই বললাম। আমরা তো মেয়েটাকে রক্ষা করতে পারলাম না, এবার স্বামীর সঙ্গে থাকুক, যদিও স্বামী ওকে রক্ষা করতে পারে। আর বিয়ের পরে লেখাপড়া করবে। এখনকার ছেলেরা তো অনেক লিবারাল, তারা তো বিয়ের পরেও বউদের লেখাপড়া করতে দেয়। মা, এসব কি বলছো তুমি? কেন বলছো? এখন কি ডিঠির বিয়ের কথা ভাবার সময় বলো তো? হ্যাঁ, ও আগে ভালোই ভালো বাড়ি ফিরে আসুক মা। এখন কোথায় আছে, কিরকম ট্রমার মধ্যে দিয়ে আছে, কিরকম মানসিক চাপ যাচ্ছে ওর উপর দিয়ে, আমরা তো কেউ কিচ্ছু জানি না। আর তাছাড়া আমরা সবাই তো ওকে নিয়ে চিন্তিত, তাই না মা? আমার তো ভয় হচ্ছে ও আবার এই সিস্টেমের মধ্যে না পড়ে গিয়ে থাকে। কে নিয়ে গেছে ওকে, কে রেখেছে, কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কিছুই জানতে পারছি না। শ্রীময়ী প্লিজ, শ্রীময়ী কেঁদো না। শোনো, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে হবে। চলো নরেন্দ্র, এগোই। আমি যাব? কেন যাবে না বাবা? আমরা তো সকলেই যাচ্ছি। তাছাড়া ডিঙ্কা চলে যাচ্ছে, কবে ফিরবে, কতদিনের জন্য যাচ্ছে তার তো কোনো ঠিক নেই। রোহিতদা, ডিঙ্কা কবে আসবে? দেখো, এরকম ভাবে তো বলা যাবে না। ওখানে নিয়ে যাব, ওরা থরো চেক আপ করবে, তারপর সার্জারি হবে, এক্সটেন্সিভলি ফিজিওথেরাপি চলবে, তারপর ওকে ছাড়বে। সব মিলিয়ে কদিন সেটা আমাকে কোনো আইডিয়া দেয়নি, তবে হ্যাঁ 5-6 সপ্তাহ তো লাগবেই। আমি ওখান থেকে তোমাকে রেগুলার বেসিসে আপডেটস দেবো, ফোন করবো রোজ, আর টিঙ্কার সাথেও কথা বলিয়ে দেবো। বলছিলাম যে তিথি যতদিন না ফিরে আসছে ততদিন ফোন না করাই ভালো। আমি ডিঙ্কাকে ফেস করতে পারবো না। আপনি আমাকে যেতে বলছেন, আমি যাব ডিঙ্কার সঙ্গে দেখা করতে, কিন্তু আমাকে দেখলেই ও এক মুহূর্তে বুঝে যাবে যে সাংঘাতিক কিছু ঘটে গেছে আমাদের বাড়িতে। আমার না সেই জন্য ডিঙ্কার কাছে যেতে খুব ভয় করছে। মানে কোনো কিছু বুঝে যদি ও যাওয়াটা ক্যান্সেল করে দেয়। আন্টি, এটা কিন্তু তোমাকে করতে হবে। দরকার হলে তোমাকে ডিঙ্কার সামনে অভিনয় করতে হবে, কিন্তু আন্টি দয়া করে তুমি ডিঙ্কার সামনে ভেঙে পড়ো না। দেখো, কত কষ্টই তো তুমি সহ্য করেছো জীবনে, আরেকবার না হয় এই কষ্টটাও সহ্য করলে। আন্টি, ডিঙ্কার জন্য এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওর মনের জোর। অ্যাজ এ ডক্টর আমি সত্যিই ফিল করি যদি ওর মনের জোরটা ঠিক থাকে আন্টি, তাহলে ও অনেক হার্ডল পেরিয়ে আসতে পারবে আন্টি জীবনে। এক্স্যাক্টলি। দেখো, ওখানে যখন এই কেসটা নিয়ে ডিসকাস করছিলাম ওখানকার ডক্টরসদের সাথে, প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল যে পেশেন্টের মনে জোর আছে কিনা। কারণ এটা খুব কমপ্লিকেটেড একটা অপারেশন। অপারেশনটা না হয় হয়ে যাবে, কিন্তু তারপর যেটা হবে সেটা হচ্ছে ফিজিওথেরাপি। খুব পেইনফুল প্রসেস, মানে বুঝতে পারছো তো, ওকে প্র্যাকটিক্যালি আবার নতুন করে হাঁটা শিখতে হবে। তাই আমাকে প্রশ্ন করেছিল ওর মনের জোরের সম্বন্ধে। আমি ওনাদের বলেছিলাম যে আমাদের প্রত্যুষ সেনগুপ্ত লড়াকু ছেলে, সাংঘাতিক মনের জোর, ইজ আ ফাইটার।
প্লিজ। রোহিতবাবু একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে, কিন্তু বারবার বলেও যেন শেষ হয় না। উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় এই কথাগুলো বলতেই হয়, ভিতর থেকে আসে। আমি আবার বলছি, আপনি আমার ডিঙ্কার জন্য যা করছেন আমি করতে পারতাম না। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আপনি ওর প্রকৃত বাবা। আমি আপনাকে তো বলেছি কথাগুলো বলবেন না, আপনি আবার আমাকে এগুলো বলে বিব্রত করছেন। অনিন্দু, আমার কাছে জাস্ট কিছু সুযোগ ছিল, তারই সদ্ব্যবহার করছি। যদি সেগুলো না থাকতো আমি চুপ করে বসে থাকতাম, পারতাম না তাকে হেল্প করতে। কিন্তু তাই বলে কি চাইতাম না? নিশ্চয়ই চাইতাম। যেরকম আপনি চাইছেন যে আপনার ছেলে আবার চলে ফিরে বেড়াক, তাই তো? এই কথাগুলো বলবেন না, এই কথাগুলো বলে নিজেকে আঘাত করবেন না, নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। আমার শুনতে খুব খারাপ লাগে।